হ্যালো বন্ধুরা, তো মাত্র আর একটি দিন হাতে সময় রয়েছে। ২১ তারিখেই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান পরীক্ষা। এই সময় এবছরের জন্য মারাত্মক কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি অধ্যায় থেকে মাত্র ৮টি থেকে ৯টি এসএকিউ শর্ট প্রশ্ন ও তার নির্ভুল উত্তর নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। তো তুমি যদি সত্যি খুব সিরিয়াস যে এডুকেশন বিষয়ে অনেক ভালো নিয়ে রেজাল্ট করে পাশ করবে, তো আজকের ভিডিওটি তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রশ্নটিকে ভালোভাবে পড়ে ফেলতে হবে। তো চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো প্রথমে দেখে নেব শিখন অধ্যায় থেকে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি, বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। উত্তরে যাবে, বুদ্ধির একটি বৈশিষ্ট্য হলো নতুন পরিস্থিতিতে ব্যক্তিকে অভিযোজনে সহায়তা করা। মনোযোগের একটি বৈশিষ্ট্য লক্ষ্য করো। মনোযোগের একটি বৈশিষ্ট্য হলো মনোযোগ নির্বাচনধর্মী ও সদা পরিবর্তনশীল। পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে, পরিণমন কোনো উদ্দীপক পরিস্থিতির উপর নির্ভর করে না, এটি একটি সহজাত প্রক্রিয়া। নেক্সট প্রশ্নটি, বুদ্ধির অভিক্ষা কি? উত্তর হয়ে যাবে, শিক্ষার্থীদের শিক্ষাগত সার্বিক মূল্যায়নের জন্য যে বিভিন্ন ধরনের পরিমাপ পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় বুদ্ধির অভিক্ষা। নেক্সট প্রশ্নটি, স্পিয়ারম্যানের জি এর সঙ্গে তুলনীয় কেটেলের কোন ধরনের বুদ্ধি? উত্তরে যাবে, স্পিয়ারম্যানের জি এর সঙ্গে কেটেলের তরল বুদ্ধির তুলনা করা হয়। নেক্সট প্রশ্নটি দেখে নেব, শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য। উত্তর হবে, শিখন হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের শিখন হয়, এবং পরিণমন মূলত একটি নির্দিষ্ট বয়সে শেষ হয়। 7 নম্বর দাগের প্রশ্নটি, স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণ আর বলতে কি বোঝানো হয়? উত্তর হবে, টেট্রাড সমীকরণের সহগতি সহগাঙ্ক বোঝাতে স্পিয়ারম্যান আর অক্ষরটি ব্যবহার করেন। এরপরের প্রশ্ন, মনোযোগের দুটি বস্তুগত নির্ধারকের নাম হলো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মনোযোগের বস্তুগত নির্ধারক হলো তীব্রতা এবং আকার। নেক্সট প্রশ্নটি, মনোযোগের ব্যক্তিগত নির্ধারকের নাম কি? দুটি নাম লিখতে হবে। উত্তর হবে আগ্রহ ও আবেগ। 7 নম্বর দাগের প্রশ্নটি, স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণ আর বলতে কি বোঝানো হয়? উত্তর হবে, টেট্রাড সমীকরণের সহগতি সহগাঙ্ক বোঝাতে স্পিয়ারম্যান আর অক্ষরটি ব্যবহার করেন। নেক্সট প্রশ্নটি, মনোযোগের দুটি বস্তুগত নির্ধারকের নাম লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ। মনোযোগের দুটি বস্তুগত নির্ধারক হলো তীব্রতা, আকার। নেক্সট প্রশ্নটি, মনোযোগের ব্যক্তিগত নির্ধারকের নাম লেখো। উত্তরে যাবে আগ্রহ ও আবেগ। এরপরে চলে আসবো আমরা শিখন কৌশল। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব, অনুবর্তন বলতে কি বোঝো? উত্তর হবে, যে প্রতিক্রিয়ার কৃত্রিম উদ্দীপকের সাহায্যে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করা হয় তাকে কিন্তু অনুবর্তন বলে। নেক্সট প্রশ্নটি, অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে, একটি প্রতিক্রিয়া কৃত্রিম উদ্দীপকের সাহায্যে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই প্রক্রিয়ার প্রাণীর আচরণের প্রকৃতি অনুশীলন করা হয়। নেক্সট প্রশ্নটি, শিক্ষাক্ষেত্রে অনুবর্তন নীতির যে কোনো দুটি প্রয়োগ বা শিক্ষামূলক তাৎপর্য লেখো। উত্তর হবে, শিশুর কু অভ্যাস দূর করা যায় এবং সুঅভ্যাস গঠন করা যায়। 2 নম্বর, শিশুর বিভিন্ন শব্দ ও শব্দের সাহায্যে বস্তুর নাম শিখতে পারে। 14 নম্বর দাগের প্রশ্নটি, প্রাচীন অনুবর্তনের আবিষ্কার কে? উত্তর হয়ে যাবে আইভান পেভলভ। 15 নম্বর দাগের প্রশ্নটি, অপারেন্ট বলতে কি বোঝো? উত্তর হয়ে যাবে, যে প্রকার আচরণ কোনো নির্দিষ্ট বস্তুধর্মী উদ্দীপকের সাহায্যে ঘটে না, প্রত্যাশামূলক উদ্দীপকের পরিপ্রেক্ষিতেই হয়, তাকে বলা হয় অপারেন্ট। নেক্সট প্রশ্নটি, স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হয়ে যাবে, রেসপন্ডেন্ট আচরণ ও অপারেন্ট আচরণ। রেসপন্ডেন্ট আচরণ বলতে কি বোঝো? উত্তর হবে, কোনো জানা বস্তুধর্মী উদ্দীপকের প্রভাবে প্রাণী যে আচরণ করে তাকে বলা হয় কিন্তু রেসপন্ডেন্ট। নেক্সট প্রশ্নটি, স্কিনার বক্স কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হয়ে যাবে, মনোবিদ স্কিনার তার অপারেন্ট অনুবর্তনের পরীক্ষার জন্য যে বিশেষ ধরনের যান্ত্রিক ব্যবহার করেছিলেন তাই কিন্তু স্কিনার বক্স নামে পরিচিত। থর্নডাইকের দেওয়া প্রধান তিনটি সূত্র কি কি? উত্তর হবে, প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র এবং ফল লাভের সূত্র। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। এবং বন্ধুরা, তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ সহকারে ডাউনলোড করতে চাও এবং তোমাদের কাছে এই প্রশ্নগুলি না থাকে, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে এবং কি প্রথম কমেন্ট বক্সেও দিয়ে দেওয়া হবে। তোমরা চাইলে খুব সহজেই কিন্তু ডাউনলোড করে ফেলতে পারো। তার আগে কিন্তু তোমাকে এগুলি ভালোভাবে পড়তে হবে, কারণ এই প্রশ্নগুলি কিন্তু সামনে তোমরা পরীক্ষায় পেতে চলেছো। থর্নডাইকের শিখনের গৌণ সূত্রগুলি কি কি? উত্তর হবে, মানসিক প্রস্তুতির সূত্র, বহুমুখী প্রতিক্রিয়া সূত্র, আংশিক প্রতিক্রিয়া সূত্র, এবং 4 নম্বর হচ্ছে উপমানের সূত্র, এবং সর্বশেষ 5 নম্বর হচ্ছে অনুজ্ঞমূলক সঞ্চালনের সূত্র। এরপরের প্রশ্ন, পাজল বক্স কি? উত্তর হবে, মনোবিদ থর্নডাইক তার প্রচেষ্টা ও ভুল শিখন কৌশলের পরীক্ষার যে যান্ত্রিক বক্স ব্যবহার করেছিলেন
তাই কিন্তু পাজল বক্স নামে পরিচিত। এরপরে চলে আসবো আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব, রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? উত্তর হবে, প্রাপ্ত স্কোরগুলিকে যখন নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ছোট ছোট দলে ভাগ করে সাজানো হয় তখন সেই দূরত্বকে বলা হয় শ্রেণীর ব্যবধান। নেক্সট প্রশ্নটি, হিস্টোগ্রাম ও পরিসংখ্যার বহুভুজের একটি পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উত্তর হবে, পরিসংখ্যার বহুভুজের পরিসংখ্যা বসানো হয় শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু ওপর, অন্যদিকে আয়তলেখ পরিসংখ্যা বসানো হয় শ্রেণী ব্যবধানের প্রকৃত নিম্ন সীমার ওপর। পরের প্রশ্নটি, কল্পিত গড় কি? গড় নির্ণয় করার সময় যে সংখ্যাকে গড় বলে কল্পনা করে নেওয়া হয় এই সংখ্যাকে বলা হয় কল্পিত গড়। এরপরে 29 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, 2, 5, 3, 2, 5, 7, 4, 5 এবং 8 এই স্কোরগুলির মোট নির্ণয় করো। এখানে উত্তরে যাবে 5। নেক্সট প্রশ্নটি, পরিসংখ্যার বন্টন গঠনের সময় টেলি চিহ্ন ব্যবহার করা হয় কেন? উত্তর হবে, পরিসংখ্যা বন্টনের ক্ষেত্রে বিশেষ শ্রেণী বিভাজনের কতগুলি স্কোর আছে তা দ্রুত বের করার জন্য টেলি চিহ্ন ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্নটি চতুর্থ অধ্যায় থেকে দেখে নেব। প্রথম প্রশ্নটি, শিক্ষায় সমসূচক বলতে কি বোঝো? উত্তর হবে, শিক্ষায় সমসূচকের অর্থ হলো জাতি, ধর্ম, বর্ণ, নারী, ভাষা, পুরুষ নির্বিশেষে সকলের শিক্ষা লাভের সমান অধিকার বোঝায়। নেক্সট প্রশ্নটি, ভারতের সংবিধান কার্যকরী হয় কবে? উত্তর হবে, ভারতের সংবিধান কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি। 33 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝো? উত্তর হবে, সংবিধানে 46তম সংবিধান সংশোধনে 45 নম্বর ধারায় অনুসারে 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত ভারতীয় শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। একে কিন্তু বাধ্যতামূলক শিক্ষা বলে। নেক্সট প্রশ্নটি, ভারতীয় সংবিধানে 46 নম্বর ধারায় কি বলা হয়েছে? উত্তর হবে, ভারতীয় সংবিধানে 46 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রকে সমাজের দুর্বল শ্রেণীর বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতি মানুষের জন্য শিক্ষাগত আর্থিক সুবিধার ব্যবস্থা করতে হবে। তপশিলি জাতি কাদের বলা হয়? উত্তর হবে, আর্থ সামাজিক ও শিক্ষাগত প্রেক্ষাপটের যে সমস্ত জাতি পিছিয়ে রয়েছে তারাই কিন্তু সংবিধান অনুসারে তপশিলি জাতি। জাতীয় নারী শিক্ষা পরিষদে কত সালে গঠিত হয়? উত্তর হবে, 1959 সালে জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয়। 37 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনীতে তিনটি যুক্ত করা হয় তা কি কি? উত্তর হবে, ভালো করে মনে রাখবে, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি। নেক্সট প্রশ্নটি দেখে নেব, কেন্দ্রীয় তালিকার শিক্ষা সংক্রান্ত ধারা সমূহগুলি কি কি? উত্তর হবে, কেন্দ্রীয় তালিকার শিক্ষা সংক্রান্ত ধারা হচ্ছে 62 নম্বর ধারা, 63 নম্বর ধারা, 64 নম্বর ধারা, 65 নম্বর ধারা, 66 নম্বর ধারা এবং কি 67 নম্বর ধারা রয়েছে কেন্দ্রীয় তালিকার শিক্ষা সংক্রান্ত ধারাগুলি। এরপরে চলে আসবো আমরা পঞ্চম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে? উত্তর হবে, রাধাকৃষ্ণন কমিশন 1948 থেকে 1949 খ্রিস্টাব্দে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করে। এরপরের প্রশ্ন, ইউজিসি এর পুরো নাম কি? উত্তর হবে, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। পরের প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছরের কোর্স ছিল? উত্তর হবে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনার গ্রামীণ বিজ্ঞানের 2 বছরের কোর্স ছিল। প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা একটি প্রশ্ন কিন্তু মিস করবে না, না হলে কিন্তু সামনে পরীক্ষায় কিন্তু তুমি বিপদে পড়তে পারো। তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা মাইন্ডে ক্যাপচার করে নাও এবং একটি প্রশ্নও কিন্তু মিস করবে না। তো পরপর প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এরপরে প্রশ্ন, এনসিআরএইচই এর পুরো নাম কি? উত্তর হবে, এনসিআরএইচই এর পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। পরের প্রশ্ন, শিক্ষানিকেতন কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে, শিক্ষানিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? উত্তর হবে, 1948 সালে 5ই নভেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কিন্তু গঠিত হয়। এরপরের প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছর? উত্তর হবে, 3 অথবা 4 বছর। এরপরে চলে আসবো আমরা ষষ্ঠ অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব, মাধ্যমিক শিক্ষার 2টি লক্ষ্য উল্লেখ করো। উত্তর হবে, মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য চরিত্রবান মানুষ সৃষ্টি করা এবং সুনাগরিক গঠন। এরপরে 46 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, মুদালিয়াব কমিশনের রিপোর্টের উচ্চ মাধ্যমিকের স্তর কত বছর করার কথা বলা হয়েছে? উত্তর হবে, মুদালিয়াব কমিশনের রিপোর্টের উচ্চ মাধ্যমিক স্তর 3 বছরে করার কথা বলা হয়েছে। 47 নম্বর দাগের প্রশ্নটি, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কি? উত্তর হবে, মাধ্যমিক শিক্ষা কমিশনের ইন্টারমিডিয়েট শিক্ষা ছিল
3 বছরের, সেখানে শিক্ষার্থীদের নবম, দশম এবং একাদশ শ্রেণীর পাঠ্যক্রম করতে হতো। এরপরে চলে আসবো আমরা ফুল ফর্মে। মোস্ট দুটি ইম্পর্টেন্ট দুটি ফুল ফর্ম, তোমরা ভালোভাবে এই দুটি মনে রাখবে। AICTE এর ফুল ফর্ম যদি আসে, লিখবে কি অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, এবং CABE সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। তো মাত্র এই কোটি প্রশ্ন তোমরা ভালোভাবে পড়ে রাখো, আশা করা যায় এখান থেকে কিন্তু বহু প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। এবং এছাড়াও তোমাদের জন্য অলরেডি পুরো এমসিকিউ প্রশ্ন উত্তর এডুকেশনের আপলোড করে দেওয়া হয়েছে ভিডিও, তোমরা অবশ্যই সেগুলি দেখে নেবে। আশা করা যায় এই এমসিকিউ প্রশ্নগুলি তোমরা যদি দেখে যাও, তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা না। তো চলে যাব আমরা সপ্তম অধ্যায় থেকে। প্রথম প্রশ্নটি, বৃত্তিমূলক শিক্ষা কি? উত্তর হবে, যে শিক্ষার দ্বারা শিক্ষার্থীরা হাতে কলমে কাজের মাধ্যমে কোনো বৃত্তি সম্পর্কে বিশেষ জ্ঞান বা দক্ষতা অর্জন করে তাকে কিন্তু বৃত্তিমূলক শিক্ষা বলে। পরের প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য লক্ষ্য করো। উত্তর হবে, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষার বৈশিষ্ট্য হলো ভাষা বোধের বিকাশ এবং শিশুর ভাষা বিকাশের দিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রমের বিভিন্ন ভাষাকে পান দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্নটি, স্কুল গুচ্ছ বা জোট কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালোভাবে দেখে যাবে। উত্তর হবে, কোঠারি কমিশনের প্রস্তাব অনুযায়ী এই অঞ্চলের পাশাপাশি কতগুলি বিদ্যালয়ে গুচ্ছ নিয়েই তৈরি হয় স্কুল জোট বা স্কুল গুচ্ছ। এই গুচ্ছের মধ্যে থাকবে নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলি। 51 নম্বর দাগের প্রশ্নটি, কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য লেখো। উত্তর হবে, সুঅভ্যাস গঠন করা এবং সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। এরপরে চলে আসবো আমরা আইটিআই এর ফুল ফর্ম কি? উত্তর হয়ে যাবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এরপরে চলে আসবো আমরা অষ্টম অধ্যায়। তো ভিডিওটি একটি বড় হতে পারে, তোমাদের সমস্ত 12টা অধ্যায় রয়েছে শিক্ষাবিজ্ঞানের, প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু এসসিকিউ শর্ট প্রশ্ন কিন্তু বলে দেওয়া হয়েছে, তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো। তো অষ্টম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব, শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো? উত্তর হবে, প্রাথমিক শিক্ষা স্তরে শেষ হওয়ার পূর্বেই সাধারণত বিভিন্ন শ্রেণীতে শিশুরা বিদ্যালয় ছেড়ে চলে যায়, ফলে অর্থ এবং শ্রমের অপচয় ঘটে, একেই বলে শিক্ষাক্ষেত্রে অপচয়। এরপরে চলে আসবো 52 নম্বর দাগের প্রশ্নটি, একই ক্যাটাগরির প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝো? উত্তর হবে, শিক্ষাক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ সমাপ্ত না করেই বিদ্যালয় ছেড়ে চলে যায় তাকে কিন্তু ড্রপ আউট বলে। এরপরে চলে আসবো আমরা, অপ্রথাগত শিক্ষা কি? উত্তর হবে, নিয়মতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার বাইরে সংগঠিত যে নমনীয় শিক্ষার্থী কেন্দ্রিক এবং একটি অংশগ্রহণমূলক পদ্ধতি সংযুক্ত হয় তাকে কিন্তু অপ্রথাগত শিক্ষা বলে। এরপরের প্রশ্নটি, ইসিসিই বলতে কি বোঝো? উত্তর হবে, জাতীয় শিক্ষানীতিতে শিশুর পুষ্টি, স্বাস্থ্য, শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিকতা ইত্যাদি মৌলিক বিষয়গুলি স্বীকৃতি জানিয়ে যে শিশু কল্যাণ কর্মসূচিতে গ্রহণ করা হয় তাকে কিন্তু ইয়ারলি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন বা ইসিসিই বলে। তো এখানে কিন্তু ইসিসি ফুল ফর্মটাও কিন্তু হয়ে গেল, তোমরা প্রশ্নগুলি প্রত্যেকটি মনোযোগ দিয়ে দেখবে। এরপরে নেক্সট প্রশ্নটি দেখে নেব, চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ কবে প্রকাশিত হয়? উত্তর হবে 1985 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। এরপরে চলে আসবো আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু ফুল ফর্ম নিয়ে। NCTE এর ফুল ফর্ম কি? ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। নেক্সট প্রশ্নটি, IGNOU এর ফুল ফর্ম ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এরপরের প্রশ্ন, POA উত্তর হবে প্রোগ্রাম অফ অ্যাকশন। নেক্সট প্রশ্নটি, DIET এর ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এরপরে চলে আসবো আমরা নবম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব, স্টাইলার কি? উত্তর হবে, ব্রেইল লেখার জন্য ব্যবহৃত বিশেষ ধরনের কলমকে স্টাইলার্স বলে। পরের প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষার দুটি উদ্দেশ্য লেখো। উত্তর হবে, মূক ও বধির শিশুদের দুটি শিক্ষার উদ্দেশ্য হলো ভাষার বিকাশ ঘটানো এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করা। নেক্সট প্রশ্নটি, বধির কাকে বলে? উত্তর হবে, যে সকল শিশু বা ব্যক্তি শ্রবণ যন্ত্রের ত্রুটির জন্য কিছু শুনতে পায় না তাদেরকে কিন্তু বধির বলে। নেক্সট প্রশ্নটি, শারীরিক বা দৈহিক প্রতিবন্ধী শিশুদের দুটি শিক্ষা বিভাগ করো। উত্তর হবে, শারীরিক ও দৈহিক প্রতিবন্ধী শিশুদের দুটি শিক্ষা বিভাগ হলো জ্ঞানেন্দ্রিয় ত্রুটি সম্পূর্ণ প্রতিবন্ধী এবং বাকযন্ত্রের ত্রুটি সম্পূর্ণ প্রতিবন্ধী। নেক্সট প্রশ্নটি, ব্যতিক্রমী শিশু কাদের বলা হয়? উত্তর হবে, যে সকল শিশু সমাজের প্রচলিত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে অক্ষম শারীরিক এবং মানসিক সমাজজনিত কারণে
এবং সমাজের অন্যান্য ব্যক্তিদের থেকে পৃথক, তাদেরকে কিন্তু বলা হয় ব্যতিক্রমী শিশু। এরপরে 61 নম্বর দায়ের প্রশ্নটি দেখে নেব, শ্রেণীকক্ষের দুটি আচরণগত সমস্যা উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হবে শ্রেণীকক্ষের দুটি আচরণগত সমস্যা হলো চুরি করা এবং স্কুল থেকে পালানো। তোমরা ভালোভাবে প্রত্যেকটি প্রশ্ন মনে রাখবে এবং এই ভিডিওটি ডাউনলোড করে তোমরা বারবার দেখতে থাকবে পরীক্ষা যাওয়ার আগে এবং সম্পূর্ণ তোমরা প্র্যাকটিস করে যাবে। নেক্সট প্রশ্নটি দেখে নেব, প্রতিবন্ধী বলতে কি বোঝো? উত্তর হবে যে সকল ব্যক্তি শারীরিক বা মানসিক ক্ষমতার অকারণে আচরণ ও বৈশিষ্ট্যগত দিক দিয়ে অন্যান্য সাধারণ মানুষের থেকে আলাদা বলে বিবেচিত, সেই সকল ব্যক্তিরাই কিন্তু প্রতিবন্ধী বলে সমাজে পরিচিত হয়ে থাকে। নেক্সট প্রশ্নটি, ব্রেইল পাঠের নিয়ম কি? উত্তর হবে ব্রেইল হলো একটি স্পষ্টমূলক পদ্ধতি। ব্রেইল বাম দিক থেকে ডান দিক পড়তে হয়। একজন দক্ষ ব্রেইল পাঠক প্রতি মিনিটে 60টি শব্দ পড়তে পারে। নেক্সট প্রশ্নটি চলে আসবো আমরা 10ম অধ্যায় থেকে। প্রথম প্রশ্নটি দেখে নেব, বয়স্ক শিক্ষার একটি সমস্যা লেখো। উত্তর হবে বয়স্ক শিক্ষার একটি সমস্যা হলো সুযোগের ও অর্থের অভাব। নেক্সট প্রশ্নটি, সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যার আলোচনা করো। উত্তর হবে সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা হলো জনগণের সচেতনার অভাব এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া। এর পরের প্রশ্ন, বয়স্ক শিক্ষা কাকে বলে? উত্তর হবে বয়স্ক শিক্ষা বলতে বোঝায় সাধারণত 15 থেকে 45 বছর বয়সে যে সকল ব্যক্তিরা শিক্ষা গ্রহণ করেনি বা কোনো কারণে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে তাদের শিক্ষাদানের বিশেষ ব্যবস্থা। নেক্সট প্রশ্নটি, 3Rs এর অর্থ কি? উত্তর হবে 3Rs এর অর্থ হলো রিডিং, পঠন, রাইটিং, লিখন এবং অ্যারিথমেটিক মানে গণিত। এর পরের প্রশ্ন, প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা লেখো। প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা হলো অপচয়, অনুন্নয়ন এবং বিদ্যালয়ের পরিকাঠামোর অভাব। নেক্সট দেখে নেব মোস্ট ইম্পর্টেন্ট কিছু ফুল ফর্ম। NLM এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল লিটারেসি মিশন। এর পরের প্রশ্ন, DIET এর ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এর পরের প্রশ্ন, ICDS এর ফুল ফর্ম হবে ইন্টাগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। নেক্সট প্রশ্নটি, NSS ফুল ফর্ম। NSS এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল সার্ভিস স্কিম। এরপরে চলে আসবো আমরা 11 নম্বর অধ্যায়। এরপরে দেখে নেব আমরা প্রথম প্রশ্নটি, ইউনেস্কো এর কর্মসূচি লেখো। তো প্রথমে দেখে নেব আমরা ফুল ফর্মটি ইউনেস্কোর ইউনিট নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই দুটির কর্মসূচি হলো আদর্শমান নির্ধারণ করা এবং শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ব্যবস্থা করা। তো একটি প্রশ্নের ভিতরে কিন্তু দুইটি প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপরে প্রশ্ন, স্মৃতিশক্তি বিকাশ সাধন শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কিত? উত্তর হবে স্মৃতিশক্তি বিকাশ সাধনের ডেলর্স কমিশনের প্রথম স্তম্ভ। উত্তর যেমন লার্নিং টু নো বা জানার জন্য শিক্ষার সঙ্গে সম্পর্কিত। এরপরে প্রশ্ন, ট্রেজার উইদিং কথাটির অর্থ কি? উত্তর হবে ট্রেজার উইদিং কথাটির অর্থ হলো অন্তর্নিহিত সম্পদ। এরপরে প্রশ্ন, প্রথম আন্তর্জাতিক শিক্ষা কমিশন রিপোর্টটির শিরোনাম কি ছিল? উত্তর হবে প্রথম আন্তর্জাতিক শিক্ষা কমিশনের রিপোর্টটির শিরোনাম ছিল লার্নিং টু বি। এরপরে দেখে নেব আমরা ফুল ফর্মগুলি। UNICEF এর ফুল ফর্ম কি? উত্তর হবে ইউনিট নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এরপরে প্রশ্ন, TAL এর ফুল ফর্ম। উত্তর হবে টেকনোলজি এইডেড লার্নিং। এরপরে চলে আসবো আমরা দ্বাদশ অধ্যায় অর্থাৎ সর্বশেষ অধ্যায় শিক্ষাবিজ্ঞান এডুকেশন বিষয়ের। প্রথম প্রশ্নটি দেখে নেব, CAL বলতে কি বোঝো? উত্তর হবে শিক্ষার্থীর শিক্ষণের সময় কম্পিউটারের মাধ্যমে সরল রৈখিক প্রোগ্রামের মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তাকে কিন্তু কম্পিউটার সহযোগী শিক্ষণ বা কম্পিউটার অ্যাসিস্ট লার্নিং বলে বা CAL। তো CAL এর ফুল ফর্ম হবে কম্পিউটার অ্যাসিস্ট লার্নিং। এরপরে প্রশ্ন, CAI বলতে কি বোঝো? উত্তর হবে প্রথমে দেখে নেব আমরা ফুল ফর্মটি, কম্পিউটার অ্যাসিস্ট ইন্ট্রাকশন হলো অনুবর্তন নীতির ভিত্তিতে প্রোগ্রাম পদ্ধতির বিষয়বস্তুকে ছোট ছোট করে ভেঙে উপস্থাপন করা হয় যার অর্থ কম্পিউটারের সহযোগিতা নির্দেশনা। এরপরের প্রশ্ন দেখে নেব ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হার্ডওয়্যার ও সফটওয়্যার মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো। উত্তর হবে হার্ডওয়্যার সফটওয়্যারের সাহায্যে ছাড়া কাজ করতে পারে না এবং সফটওয়্যার নিজে কাজ করতে পারে। এরপরের একটি প্রশ্ন, রোম এবং র্যামের মধ্যে পার্থক্য লেখো। একটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হবে রোমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও তথ্য সংরক্ষিত থাকে আর র্যামের বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও তথ্য সংরক্ষিত থাকে না। নেক্সট প্রশ্নটি দেখে নেব, ই লার্নিং কি? এটিও একটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হবে ই লার্নিং বলতে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষণকে বোঝায়। নেক্সট প্রশ্নটি,
শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখো। উত্তর হবে শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি একটি প্রযুক্তির নাম হলো কম্পিউটার। নেক্সট প্রশ্নটি, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির দুটি পরিধি উল্লেখ করো। উত্তর হবে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার পরিধি হচ্ছে শিক্ষাক্ষেত্রের উদ্দেশ্য ও লক্ষ্য পূরণে চিহ্নিত করা এবং শিক্ষামূলক পরিবেশের পরিকল্পনা করা। এরপরে চলে আসবো আমরা ফুল ফর্মে। RAM এর ফুল ফর্ম কি? র্যামের ফুল ফর্ম উত্তর হবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এরপরের প্রশ্ন রোমের ফুল ফর্ম ROM, রেড অনলি মেমোরি। এরপরে DPT এর ফুল ফর্ম কি? ডেস্কটপ পাবলিশিং। তো এরপরে চলে আসবো আমরা পরের প্রশ্ন, টেকনোলজি শব্দের অর্থ কি? ভালোভাবে মনে রাখবে, উত্তর হবে দক্ষতার বিজ্ঞান। তো এই ছিল মাত্র প্রত্যেকটি অধ্যায় থেকে মাত্র 6, 7, 8টি প্রশ্ন এসসিকিউ ও তার নির্ভুল উত্তর। তো আশা করা যায় এই প্রশ্নগুলি প্রত্যেকটি তোমরা যদি কমপ্লিট করে রাখতে পারো, এখান থেকে কিন্তু বহু প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে, তোমরা সামনে ফাইনাল পরীক্ষায় মিলিয়ে নেবে। তো তোমরা পরীক্ষাটি ভালো দাও। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং শেষ মুহূর্তের জন্য তোমরা ভালোভাবে পড়াশোনা করে যাও। ধন্যবাদ।